আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি, সকালের নাস্তা থেকে। আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। তো আজকে আমি গ্রামীণ জীবন এবং শহরের জীবনের মধ্যে কিছু পার্থক্য থাকে, সেটাই তুলে ধরবো আজকে ব্লগে। মানে এই বিষয় নিয়ে কিছু কথা শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। আসলে আমি যেহেতু 11 সাল থেকে 18 সাল পর্যন্ত ঢাকা শহরে থেকেছি, ইডেন কলেজেই আমি মাস্টার্স কমপ্লিট করেছি, সংসারও করেছি হাজব্যান্ডের সাথে। আমার যেহেতু 9 সালে বিয়ে হয়। তো যাই হোক, তো শহর এবং গ্রাম দুই জায়গায় থাকারই অভিজ্ঞতা আছে। তবে গ্রামে আপনি ফ্রেশ একটা ওয়েদার পাবেন, ফ্রেশ শাকসবজি পাবেন, সিজনে সিজনে অনেক ফসল আসে ঘরে, অনেক আনন্দ থাকে, কাজের চাপও বেশি থাকে, অনেক পরিশ্রমী হয় গ্রামের মানুষ। কিন্তু গ্রামে আরেকটা জিনিসও থাকে, সেটা হচ্ছে অন্যকে নিয়ে সমালোচনা। আপনি ভালো থাকবেন, ভালো খাবেন, ভালো পড়বেন, এটা অনেকেই সহ্য করবে না। তা আমি যে একজন উদ্যোক্তা, আমি যখন আমাদের যে উদ্যোক্তাদের নিয়ে কিন্তু সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে, বেসিক থেকে মেলার আয়োজন করে, তারপরে ডিসি অফিস থেকে বিভিন্ন মেলার আয়োজন করে। তো সরকারি বিভিন্ন সংস্থা, বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে কিন্তু উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন প্রজেক্ট হয়, ট্রেনিং হয়। তো ইনশাল্লাহ সেগুলোতে অংশগ্রহণ করি আমি। কিন্তু বাংলাদেশ থেকে 2000 নারী উদ্যোক্তাদের আইসিটি গ্র্যান্ট দেওয়া হয় 50,000 টাকা করে। সেখানেও আমি নিজের জায়গা করে নিতে পেরেছি, সেই গ্র্যান্টটা পেয়েছি আমি। তো যাই হোক, যখন এই উদ্যোক্তা মেলা হতো তখন মেলাতে আমি বেশ কয়েকবার স্টল দিয়েছি। তো আমার এক প্রতিবেশী বলতো, মেয়েরা এরকম মেলায় দোকান দেয়, এগুলো আসলে ঠিক না, এই সেই, তুমি মেলায় দোকান দিও না, বিভিন্ন উপদেশ দিত। কিন্তু তারা আবার মেলায় যে ঠিকই ঘোরাঘুরি করতো, শপিং করতো। তো এখন যে ইউটিউবিং করছি, এটাও নিয়েও তাদের অনেক সমস্যা, অনেকেরই সমস্যা হয়, অনেক কথাবার্তা বলে যে এটা অবৈধ ইনকাম বা মেয়ে মানুষের এসব রং ঢং করার কি দরকার আছে। আবার আমার হাজব্যান্ড একজন এ গ্রেড ফার্মাসিস্ট, সে বাসা থেকে করোনার পর থেকে হোম অফিস চালু করছে, বাসা থেকেই অফিস করে। সেটাও অনেকের মাথা ব্যথা যে এত শিক্ষিত হয়ে আমি কাপড় বেচি, মানে যে হাতের কাজের বিজনেস করি। আবার আমার হাজব্যান্ড, এই যে আমরা শখ করে যে আমার শখের বাগান বাড়ি করেছি, কবিতর মুরগি পালি, শখ করে ছাগলও পেলেছিলাম। তো খরচ বেশি কারণে সেটা গত কুরবানিতে নিজেরা কুরবানি দেই আর সেল করে দেই। তো ছাগল পালে, হ্যাঁ, এগুলো আর কি ভাবে যে চাকরি করে না, মিথ্যা কথা বলি আর কি। অনেকে ভাবে যে বইয়ের ইনকাম খাই, এই ধরনের কথাবার্তা আর কি। তো যাই হোক, কী বলবো, কেউ আসলে যে ভালো থাকবে এটা অনেকেই সহ্য করে না। ভিলেজ পলিটিক্স বলে গ্রামে একটা কথা থাকে, কিন্তু শহরে কিন্তু এটা না, যে যার মতো থাকে। হ্যাঁ, এটা আসলে কেউ কাউকে দেখে হিংসাও করে না, বা কেউ কাউকে নিয়ে এত সমালোচনা করে না। গ্রামে সবাইকে খারাপ বলছি না, কিন্তু কিছু পরিবার থাকে যে নিজের সব জিনিস ভালো, অন্যের জিনিসটা খারাপ। তো এইটাই আর কি। তো খুব খারাপ লাগে মাঝে মধ্যে এই ধরনের মন্তব্য শুনি, যে নিজের যোগ্যতায় কাজ করব, তারপরেও অন্যের সমালোচনার সম্মুখীন হচ্ছে। তো যাই হোক, বিনা বেতনে তাদেরকে নিয়োগ দিয়ে রেখেছি, আমার বিরুদ্ধে সমালোচনা করে আর তাদের সওয়াবগুলো আমাকে দিয়ে দিচ্ছে, আর তারা পাপের ভাগিদার হচ্ছে, আর কিছুই না। দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। তো এই যে আমার অনেক প্রিয় আপুরা কিন্তু আমার প্রতিবেশী হতে চায়, আমার ফলমূল, দেশি মুরগির ডিম, শাকসবজি খাওয়ার জন্য। আমার প্রিয় লিপি আপু কিন্তু আমাকে বলেছে যে আমি শুধু দেখিয়ে দেখিয়ে খাই, তাদেরকে একটু সাধিও না। তা আমি কি বলবো, আমার প্রিয় আপুদের সাথে যদি আমি শেয়ার করতে পারতাম তাহলে আমার চেয়ে বেশি খুশি হয়তো আর কেউ হতো না। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় কোনো একদিন, ইনশাল্লাহ যাদেরকে খাওয়ানোর সুযোগ হবে অবশ্যই খাওয়াবো। তো সবাই দোয়া করবেন আমার জন্য, সবার এই বদ নজর এড়িয়ে যেন আমি সামনে এগিয়ে যেতে পারি আমার লক্ষ্যে। আসলে কিছু বলার নেই এই সব বিষয় নিয়ে।
আমি কিন্তু এত বেশি কাজ করি যে বাইরে যাওয়ার সময় পাই না, কারোর সাথে দাঁড়িয়ে যে দুইটা কথা বলবো এরকম সময় হয় না। কিন্তু তাদের নিয়ে কখনো কিন্তু আমি কোনো বাজে কমেন্ট করি না। দেখি যে আমাকে পছন্দ করে না বা যার সাথে আমার ভালো যাচ্ছে না তাকে আমি অ্যাভয়েড করে দূরত্ব বজায় রেখে চলি, কিন্তু সে কিন্তু আমার শত্রু না। সে খারাপ হলেও আমার প্রতিবেশী, ভালো হলেও আমার প্রতিবেশী। আমি কিন্তু তাদের প্রতি কখনো এরকম মনোভাব নিয়ে আসি না, তারা যেরকম আমাকে নিয়ে চিন্তা ভাবনা করে বা কথা বলে। তো যাই হোক, খারাপ লাগলো আর কি একজনের কাছ থেকে এরকম একটা কমেন্ট পাওয়ার পরে। কিছুই বলার নেই, শুধু একটা কথাই বলছি যে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আর আমাকে বেশি বেশি ধৈর্য দান করুক। তো কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিও রিলেটেড ওইরকম কিছু বলতে পারিনি। তো এই যে আমি হচ্ছে 3টা কবুতরের বাচ্চা জবাই করেছি। আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম 3টা কবুতরের বাচ্চা আছে, জবাই করব। আর গাছে একটা লাউ পাড়তে উঠে দেখি আলহামদুলিল্লাহ অনেক লাউ আসছে। তো 3টা লাউ মোটামুটি খাওয়ার উপযুক্ত, তো 3টাই নামিয়েছি। আমার পাশে বাসার 2 ভাবিকে 2টা দিয়েছি, আর একটা আমি নিজে রান্না করছি। আসলে এত লাউ তো আর খাওয়া যায় না, তো আস্তে আস্তে সবাইকেই দিব। গাছে আরও লাউ আছে, দেখছেন আপনারা। আসলে ভিডিওতে ওইভাবে বোঝা যাচ্ছে না, পাতার ফাঁকে ফাঁকে কিন্তু আরও 6-7টা লাউ আছে, পর্যায়ক্রমে নামানো যাবে, ছোট বড় সাইজের। তা আমাদের এই উত্তরবঙ্গে কিন্তু কবিতর দিয়ে লাউ খুবই ট্র্যাডিশনাল একটা খাবার, সবার অনেক পছন্দের। তো আমি যখন ঢাকায় ছিলাম, তো একদিন আমি কবিতর দিয়ে লাউ রান্না করছিলাম। তো আমার নোয়াখালীর এক খালাম্মা দেখে বলতেছিল যে কবিতরের মজাই নষ্ট হয়ে গেল, যে তুমি লাউ দিয়ে রান্না করলে এইভাবে কেউ খায় নাকি। তা আসলে এক এক দেশে কিন্তু এক এক রকম রান্নাবান্নার প্রচলন আছে। তা আমাদের কাছে এটা প্রিয় খাবার, তাদের কাছে আবার এটা অদ্ভুত একটা খাবার। তারা কবিতর হয়তো শুধু ভুনা করেই খায়, অথবা আমি দেখেছি ওনারা কিন্তু নারকেলের দুধ দিয়ে বেশি খাবার দাবার আর কি পছন্দ করে, বিভিন্ন খাবারে নারকেলটা ইউজ করে, নারকেলের দুধ। আমরা কিন্তু আবার ওইভাবে মিষ্টি জাতীয় খাবার খেতে পারি না। হাঁসের মাংস একটু নারকেল দিয়ে খাওয়া যায়, তাছাড়া আমরা মিষ্টি জাতীয় পিঠা পানিতে নারকেলটা ব্যবহার করি, তরকারিতে ইউজ করি না। তো যাই হোক, অঞ্চল ভেদে আসলে খাবারের ভিন্নতা থাকবে, রুচি ভেদে থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এক এক অঞ্চলের খাবার এক একজনের কাছে ভালো লাগে, আবার দেখা যায় আমরাও কিন্তু অন্য অঞ্চলের অনেক খাবার অনেক পছন্দ করি। যেহেতু ঢাকা শহরে বিভিন্ন ভাবিদের সাথে চলাফেরা করে দেখা যায় যে বিভিন্ন রান্নাবান্নাও কিন্তু শিখেছি, সেগুলোও কিন্তু আমি মাঝে মাঝে রান্না করি, বেশ ভালো লাগে। তাদের কাছে খেয়ে শিখে নিয়েছি যে কিভাবে রান্না করতে হয়। এবার সাতক্ষীরার একটা ভাবি ছিল আমার হাজব্যান্ডের কলিগের ওয়াইফ, তো ওনারা আবার তিতা জিনিসে ঝাল দেয় না, মানে কাঁচা মরিচ বা কোনো ধরনের মরিচই দেয় না। তো যাই হোক, এই যে বললাম অভিজ্ঞতার ঝুলিতে আসলে অনেক কিছুই জড়ো হয়ে আছে, কিন্তু যখন দেখি নিজের এলাকার লোকের কাছেই ভালো হতে পারলাম না, তখন খুব আফসোস হয়। তো যাই হোক, লাউটা যেহেতু একদম বাসার একদম কচি, তাই লাউয়ের খোসাটা আর ফেলিনি। এটা একটু আলু কুচি করে খুব চিকন করে ঝুরি করে ভাজি করেছি, আর এত মজা লেগেছিল যে কি বলবো। আমি বেশিরভাগ সময়ই ভর্তা করি লাউয়ের খোসা, তো এটা দেখে মনে হলো যে ভাজি করলে ভালো লাগবে, তো সেই জন্য ভাজি করেছিলাম। আর ভিডিওর এই পর্যায়ে সেই প্রতিদিনের মতো পুরনো রিকোয়েস্টটাই করছি, আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর এই যে আমার হাজব্যান্ড ডিজিটাল কৃষক, সে হচ্ছে আম পাড়ার পরে আমের গাছের পাতা ছেটে একদম নাড়ু করে দিচ্ছে। তার কাজই হচ্ছে শুধু পাতা এগুলো কাটিং করা, সবসময় গাছ এগুলোর পিছনেই লেগে থাকে। আর এই যে আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করেছিলাম যে আমি পাপড়টা ভাজলে দেখাবো কেমন হয়, আর লিপি আপু পাপড় দেওয়াটা দেখতে চেয়েছে, অবশ্যই আমি দেখাবো কিছুদিনের মধ্যে, আবার হয়তো দেওয়া হবে। আসলে এই সিজনে আমরা অনেকেই এই পাপড়গুলো দিয়ে থাকি, তো আপু দেওয়ার ইচ্ছা মানে বলছে, তো দেখাবো আমি। আর এই যে পাপড়গুলো ভাজলে কিন্তু এরকম হয়, এটা একটু খেতে ঝাল ঝাল একটু ননটা ননটা হয়, খেতে বেশ ভালো লাগে। আর কালি জিরা দেওয়া থাকে, যার কারণে সেটা যখন ভাজা হয় তাতে নিচে পড়লে ভালো লাগে, যারা কালি জিরা পছন্দ করে তাদের ভালো লাগবে। তো
তো সাবুদানারও পাঁপড় বানানোর ইচ্ছা আছে, সময় সুযোগ মতো বানিয়ে ফেলবো আর কি। তো আজকে আসলে আমি একটু আমার ব্যক্তিগত কথাই শেয়ার করলাম। তো আশা করি ভুল ত্রুটি হলে আমার প্রিয় আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মাঝে মধ্যে আসলে অনেক খারাপ লাগা থেকেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, কারণ এখন মনে হয় যে আমার ইউটিউবের প্রিয় আপুরাই আমার আপনজন। তারা আমাকে যেভাবে ভালোবাসে, যেভাবে সাপোর্ট করে, তাই ভালো মন্দ সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর সেটা থেকেই কিন্তু শেয়ার করা। সব জিনিসেরই ভালো এবং খারাপ দিক থাকে আমাদের জীবনে। তা আসলে আমরা ভালোটাকে গ্রহণ করব আর খারাপটাকে বর্জন করব, সেটাই স্বাভাবিক ব্যাপার। আমি কারোর সাথে গণ্ডগোল বা তর্কে জড়াতে চাই না। দেখা যায় যে আমি বুঝতেছি যে সে আমার ভালো চায় না, তাকে আমি সরাসরি অ্যাভয়েড করি, তার কাছ থেকে দূরে থাকি। তো তারও উচিত যে আমাকে যার ভালো লাগবে না আমাকে অ্যাভয়েড করা, আমাকে নিয়ে তো ব্যাড কমেন্ট করা, আমাকে নিয়ে তো সমালোচনা করার কিন্তু কিছু নেই। তারপরেও যদি করে থাকে এটা সে নিজের ক্ষতি নিজেই করছে, আসলে আমার এখানে কিছু করার নেই। তো তারপরে বিকালে তো একটু চা না খেলে হয় না, সেই জন্য চা করে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।